নাগরাজ আর নাগরানীর স্বর্ণমহল হাসিল করার জন্য আমার 14 পুরুষ জীবন দিয়েছে, কিন্তু আমাকে ওই স্বর্ণমহল হাসিল করতেই হবে, কারণ ওই স্বর্ণমহলে ছড়িয়ে আছে হাজারো হীরা মণি মুক্তা। কিন্তু নাগমণি ছাড়া ওই স্বর্ণমহলে কেউ প্রবেশ করতে পারবে না। আর নাগমণি আছে ওই নাগরাজ আর নাগরানীর কাছে। কিন্তু আমি যদি বিষের বিন তৈরি করতে না পারি, তাহলে নাগ আর নাগরানীকে কিছুতেই ধরতে পারবো না। এসো তোমরা। সর্দার, সর্দার ওদের নিয়ে এসেছে। সাবাস, চাঁদ উঠলেই আমি বিষের বিন ওদের হাতে তুলে দেব। আর একদিন ওদের ওই বিষের বিনের সুরেই নাগরাজ আর নাগরানী বন্দী হবে, আর আমি হাসিল করব ওই স্বর্ণমহল। এইমাত্র আমাদের সাধনার 1000 বছর পূর্ণ হয়েছে, তাই আজ পূর্ণিমার রাতে আমরা আমাদের স্বর্ণমহল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে গেলে পূর্ণিমার চাঁদের আলো আমাদের শরীরে পড়লেই আমরা মানুষের রূপ নিতে পারবো। আর তখন থেকে আমরা কিশোর থেকে ধীরে ধীরে মানুষের মতো বড় হতে থাকবো। হ্যাঁ নাগিন, আর মানুষের রূপ ধারণ করে আমরা মানুষের সমাজে মেলামেশা করতে পারবো। হ্যাঁ, শুনেছি মানুষ সৃষ্টির সেরা জীব, তাই মানুষের সমাজে যেতে পারলে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। ঠিক বলেছো। এবার চলো আমরা এই পাতাল থেকে পৃথিবীর আলোতে যাই। হ্যাঁ চলো, একটু পরেই পূর্ণিমার চাঁদ উঠবে। নাগ, আমরা মানুষের রূপ ধারণ করেছি। আজ থেকে যে কোনো মুহূর্তে আমরা মানুষ থেকে সাপ হতে পারবো, আবার মানুষ হতে পারবো। হ্যাঁ, এখন থেকে আমরা এখানে এবং বনে বনে নেচে গিয়ে আনন্দে মেতে থাকবো। পূর্ণিমার চাঁদ উঠে গেছে, এবার তোমরা ওই বিন বুকের মাঝে রাখো। এবার সবাই চোখ বন্ধ করো। চাঁদ ডুবে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কেউ চোখ খুলবে না।
এখানেই থাকো। আমি একটু বাইরে যাব, আবার ভোর হবার আগেই আমি চলে আসব। কোথায় যাবে আমাকে বলো, বলো নাগরানী। আমি তোমাকে পৃথিবীর সুন্দর একটা জিনিস উপহার দেব। তাহলে আমিও তোমার সাথে যাব। না, উপহারটা দেবার আগে সেটা তোমাকে দেখাবো না। তাহলে যাও, আমি তোমার উপহারের অপেক্ষায় রইলাম। এখান থেকে একটা ফুল নাগরাজকে উপহার দিলে সে ভীষণ খুশি হবে। কোথায় গেল? নাগরানী, তুমি নাগরানী? হ্যাঁ, কোনো মানুষ যদি নাগরানীকে চিনে ফেলে তাহলে সে তার বিষাক্ত ছোবলে মেরে ফেলে। ভয় পেও না, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে মারবো না, বরং তোমার মতো এক গরিব সাপরিয়াকে আমি অঢেল ধন সম্পত্তির মালিক বানিয়ে দেব। তোমাদের ধন সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, ওসব আমি চাই না। কিন্তু নাগরানীর স্মৃতিস্বরূপ তোমাকে একটা জিনিস দেব, সেটা তোমাকে রাখতেই হবে সাপুরে। নাগমণি? এই নাও আমার দেওয়া উপহার, এই হীরের হার তোমাকে নিতেই হবে। নাও নাও, আরে নাও। শোনো, আমাকে যদি কোনোদিন তোমার প্রয়োজন হয় তাহলে ডাহকিয়া বনে এসে আমাকে নাগরানী বলে 3 বার ডাকলেই আমি এসে হাজির হব। আসি। হ্যাঁ? সকাল হয়ে গেল, বাবা এখনো এলো না। বাবা, বাবা তুমি সমস্ত রাত কোথায় ছিলে? কাজ ছিল, আমি তোমার জন্য একটা সুন্দর জিনিস এনেছি মাবিনা। কি জিনিস বাবা? এই যে, বাহ, খুব সুন্দর। ওই দেখো। বাহ, কি চমৎকার লাগছে আমার মামনিকে। একদিন না একদিন নাগরাজ আর নাগরানীকে আমার এই ঝাঁপিতে বন্দী হতেই হবে। ভাইজান, ভাইজান, আজও বুঝি নাগনাগিনীর সন্ধানে গিয়েছিলে? হ্যাঁ ভাইজান, ওই নাগনাগিনীর পিছু নিতে গিয়ে আমাদের বংশের প্রায় সবাই তাদের মরণ ছোবলে প্রাণ হারিয়েছে। তাই বলছি, ওই নাগনাগিনীর পিছু না তুমি ছেড়ে দাও। না, যতদিন আমার এই বুকে নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমি নাগনাগিনীর পিছু ছাড়বো না। চাচা, হুম? নাগনাগিনী দিয়ে তুমি কি করবে বলো না চাচা, বলো না চাচা। এ আমি কিসের গন্ধ পাচ্ছি? নাগরানী।
গলায় ওই হার কে পরিয়েছে? আমি? ওটা তুই কোথায় পেয়েছিস? ওটার মায়ের হার আমার কাছেই ছিল। দেখতে হীরার মতো, কিন্তু নকল হীরা। শামু, তুই আমার ঘরে আয়, কথা আছে। শামু, সত্যি করে বল, ওই হার তুই কোথায় পেয়েছিস? আমি তো বলেছি ওটা আমার স্ত্রীর। না, তুই মিথ্যে বলছিস। ওটা হীরের হার, যার মূল্য এই রাজ্যের চাইতে অনেক বেশি। এবং আমি ওটা স্পর্শ করে বুঝতে পেরেছি ওতে নাগরানী ছোঁয়া লেগে আছে। শামু, আমার মন্ত্র শক্তি বলছে ওই হার তোকে নাগরানী দিয়েছে। বল শামু, বল, ওরা কোথায় থাকে? জানি না, ওদের ঠিকানা আমি জানি না। শামু ভাই আমার, তুই মিথ্যে বলছিস। বল বল, ওরা কোথায় থাকে? শামু, নাগরাগিনীকে ধরতে পারলে আমি ওদের স্বর্ণমহল পেয়ে যাব। আর আর আমি তোকে কথা দিচ্ছি ভাই, ওই স্বর্ণমহলে যত হীরামণি মুক্তা আছে তোকে আমি তার অর্ধেক দিয়ে দেবো। ওসব যক্ষের ধন আমার কোনো প্রয়োজন নেই। আর তুমিও ওসবের আশা ত্যাগ করো, এতেই তোমার মঙ্গল। ওদের ঠিকানা আমি তোর কাছ থেকে জানবই। নাগিনী, যা আমার ভাইয়ের মেয়ে বিনাকে তোর বিষাক্ত ছোবল মার। যা যা। বিনা, বিনা, ওকে তো সাপে কেটেছে। ওর তো জ্ঞান পেচ্ছে না, এখন কি করি?
ভাইজানকে ডাকতে হবে। সাবু, ওকে কাল সাপ দংশন করেছে। কাল সাপ? হ্যাঁ, এই বিষ কোনো সাপুরই নামাতে পারবে না। তবে হ্যাঁ, কাল সাপের চাইতেও কোনো বিষাক্ত সাপ যদি ধরে আনা যায়, তাহলে সেই সাপ এই কাল সাপের বিষ শুষে নিলে ও জীবন ফিরে পাবে। কাল সাপের চাইতে বিষাক্ত হলো নাগরানী। আমি ওকে নাগরানীর কাছেই নিয়ে যাব। নাগরানী, নাগরানী, নাগরানী! সাপুরে, এ তুমি কাকে নিয়ে এসেছো? আমার মেয়ে। ওকে তাছাড়া শরীর থেকে কাল সাপের বিষ কেউ মুক্ত করতে পারবে না। আমার মেয়েকে ভালো করে দাও নাগরানী, আমার মেয়েকে ভালো করে দাও। এক্ষুনি তোমার মেয়ে জ্ঞান ফিরে পাবে। আর আজকের পর কোনো সাপ দংশন করলেও ওর কোনো ক্ষতি হবে না। তুমি সরো। বাবা, বাবা, ওরা কারা? ওদের তুমি চিনবে না, ওরাই তোমার জীবন বাঁচিয়েছে। সাপুরে, আমরা যাই। হ্যাঁ যাও, তবে একটা কথা শুনে রাখো, আমার ভাই সাপুরের সর্দার বেদি তোমাদের খুঁজে বেড়াচ্ছে। তোমরা ওর কাছ থেকে সাবধানে থেকো। সেজন্য তুমি ভেবো না, দুনিয়ার কোনো সাপুরেই নাগনাগিনীকে ধরতে পারবে না। মিথ্যে কথা। হ্যাঁ, নাগনাগিনী। ভাইজান, তুমি ওদের কোনো ক্ষতি করো না। আজ ওরাই দুনিয়াকে বিষমুক্ত করে জীবন বাঁচিয়েছে। আর তুইও জানিস না, নাগনাগিনীর জন্যই বিনাকে আমি কাল সাপের ছোবল খাইয়েছিলাম। হ্যাঁ, তুমি? হ্যাঁ, আর আমি জানতাম বিনাকে তুই বিষমুক্ত করার জন্য নাগনাগিনীর কাছে নিয়ে আসবি। নাগনাগিনী, শোন, তোরা যদি আমার হাতে মরতে না চাস, তাহলে তোদের নাগমণি আর স্বর্ণমহল আমার হাতে তুলে দে। সাপুরে, নাগনাগিনীর স্বর্ণমহলের লোভ যেই করেছে তাকে আমাদের বিষাক্ত ছোবলে মরতে হয়েছে। তাই বলছি, অযথা তুই তোর মৃত্যু ডেকে আনিস না। তান্ত্রিক সাপুরে বেদির মন্ত্র আর বিলের সুরকে পরাজিত করে ছোবল মারতে পারে। পৃথিবীতে এমন সাপ জন্মই নেয়নি। সাপুরে, আমি বলছি তুই চলে যা, নয়তো আজ নাগনাগিনীর হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। চলে যা বলছি। অন্তর্জামী বিষ করিয়া দিলাম তোদের বন্ধ জারি। মন্ত্র করি, ছাড় খারি, ছাড় খারি, ছাড় খারি। চলে যাও, চলে যাও।
শামু, আমাকে ছাড়। না না ভাইজান, ছেড়ে দে বলছি। না না। শিগগির এসো। কোথায়? কোথায় গেল? নাগরাজকে যখন হাতে পেয়েছি তখন নাগরানীকে আমার কাছে আসতেই হবে। বিনা, ওই নাগনাগিনী তোর জীবন বাঁচিয়েছে, তাই তোকে বলে যাচ্ছি, জীবনে নাগনাগিনীর উপকার ছাড়া ক্ষতি করিস না। বাবা 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 শয়তান, তুই আমার বাবাকে মেরেছিস। নাগরাজ! 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 নাগরাজ এখানেও আসেনি। তাহলে কি সে ওই শয়তান সাপুরের হাতে ধরা পড়েছে? বল, তোদের নাগমণি কোথায়? নাগরানীর কাছে, আর তার দেখা তুই কোনোদিনই পাবি না শয়তান। আমি শেষবারের মতো বলছি, বল কোথায় তোদের নাগমণি? আমিও শেষবারের মতো বলছি, নাগমণির জন্য তুই তোর মৃত্যু ডেকে আনিস না। মৃত্যু? মৃত্যু আমার নয়, আজ এখানে তোর মৃত্যু হবে। তাহলে চেষ্টা করে দেখ। দেখাচ্ছি। জিনু, এখনো সময় আছে, বল নাগমণি কোথায়? হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে গেছে কেন? তাহলে কি আমার নাগরাজ? না না, এ হতে পারে না, হতে পারে না। শোন, তোর আজই সমস্ত এলাকায় প্রচার করে দে, সাপুরে সর্দার বেদির হাতে নাগরাজের মৃত্যু হয়েছে। যা, প্রচার করে দে। আরে শুনেছো? কি? আর ওই যে সাপুরের সর্দার বেদি আছে না, হ্যাঁ। সে নাকি নাগরাজকে মেরে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ। নাগরাজকে মেরে ফেলেছে? ওই শয়তান সাপুরে আমার নাগরাজকে মেরে ফেলেছে। সাপুরে, তুই আমার সাথীকে মেরে আমার আলোকিত জীবনকে অন্ধকার করে দিয়েছিস। এখন তোর মৃত্যুই আমার জীবনে বেঁচে থাকার একমাত্র লক্ষ্য। তোর বাবাকে মেরেছে, আর মেরেছে আমার চিরসাথী নাগরাজকে। সখী, এসো, আজ আমরা দুজন হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি আমরা প্রতিশোধ নেব। তুমি কোথায় থাকো? আমাকে সেখানে নিয়ে চলো। আমি যেখানে থাকি
সেখানে তুমি যেতে পারবে না। তাহলে আমি কোথায় থাকবো? তুমি কিছু ভেবো না, আমি তোমাকে এই বনের মাঝেই একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেব। এসো। এই বাড়িটা আমি আর নাগরাজ আমাদের জন্য বানিয়ে রেখেছি। এসো এসো সখী, আজ থেকে তুমি এখানেই থাকবে। শোন, আজ থেকে তুই সারাক্ষণ আমার সখীকে পাহারা দিবি। সখী, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। আর তুমি? আমি প্রতিদিন একবার করে তোমার সাথে দেখা করব। আসি। শয়তান! আমার বাবার বুকের সেই রক্ত আজও আমার চোখের সামনে ঝরতে দেখতে পাই। যেদিন আমি নিজের হাতে এই ছোড়া তোর বুকে বিদ্ধ করে তোর বুকে তাজা রক্ত দেখব, সেদিন আমার এই জ্বলন্ত বুকের আগুন শীতল হবে। সালাম ছোট হুজুর। ওয়ালাইকুম। কেমন আছো রমিজ মিয়া? জি ভালো, ভেতরে আসুন। মামা চলো। আরে জামই তো, মামা বাড়িতে যেখানে আপদ নাই সেইখানে ফালাই সরে যাই। ছোট হুজুর, এখানে বেড়াতে এসেছেন, তাই একটা কথা আপনাকে না বললেই নয়। কি কথা বলো? সন্ধ্যার পর ভুলেও বাংলো থেকে বের হবেন না। বাংলো থেকে বের হব না? কেন? সন্ধ্যা হলে জঙ্গলের পাশে মানুষ ভয়ে আসে না। ভয়ে? ভাই না, কথাটা শুনে নিতে আমার ভয় লাগতেছে। মামা তুমি চুপ করো। হ্যাঁ? ব্যাপারটা খুলে বলো তো রমিজ মিয়া। সন্ধ্যা হলেই ওই জঙ্গলের ভেতর থেকে মেয়েলি কণ্ঠে গান ভেসে আসে। গান? জি, আর সেই গানে কে যেন কাকে খুঁজে বেড়ায়। আর যেই ওই গানের রহস্য খুঁজতে গেছে, সেই বিষাক্ত সাপের ছোবলে মারা গেছে। সেদিন এক কাঠুরিয়া একটি যুবতী মেয়েকে দেখতে পেয়ে তার পিছু নিয়ে গহীন বনে ঢুকে পড়ে, কিন্তু পরদিন সকালবেলা জঙ্গলের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কাছে গিয়ে দেখে তার সমস্ত শরীর নীল হয়ে আছে। ছোট হুজুর, সন্ধ্যার পর যদি কোনো মেয়েলি কণ্ঠে গান শোনেন, সেদিকে যাবেন না। না না, যাও অত দূরের কথা। সন্ধ্যার পর ঘরের ভিতরে চক্ষু বন্ধ করে রাখুম, আর এই চক্ষু খুলুম সকালবেলা। হ্যাঁ, সকালবেলা। মামা চুপ থাকো তো। কে ওই রহস্যময় নারী, আমাকে জানতেই হবে। ওদেরকে খুঁজতে খুঁজতে কোথায় এলাম? এদিকে সন্ধ্যা হয়ে গেছে। এই জায়গাটা কার? কে গহীন বনে এত যত্ন করে সাজিয়ে রেখেছে? কে আছো? কে আছো? এ তো মোহনের কণ্ঠ। আরে, ও তো আমার এখানে চলে এসেছে। আমার মনে হয় আমি এখানে কারোর সাথে খেলা করতাম, গান গাইতাম। গান গাইতো?
এখানে তো আমার সাথে আমার নাগরাজ গান গাইতো, হাসতো, খেলতো। তাহলে কি ও আমার নাগরাজ? আমাকে পরীক্ষা করে দেখতে হবে। যদিও আমার নাগরাজ হয়ে থাকে, তাহলে ওকে আমার বিষাক্ত ছোবল মারলে ওর কিছুই হবে না। আর ও যদি মানুষ হয়ে থাকে, তাহলে আমার ছোবলের সাথে সাথে ও অজ্ঞান অবস্থা থেকে চিৎকার করে উঠবে এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে। কিন্তু তার মৃত্যুর আগেই আমি বিষ তুলে নেব, তাহলে সে মরবে না। আশ্চর্য, আমার ছোবলে ওর কিছুই হলো না। তাহলে তাহলে ও আমার নাগ। যদি তাই হয়, তাহলে ও আমাকে দেখে চিনতে পারলো না কেন? আমার মনে হয় সাপুড়ে বেঁধির দেওয়া কোনো আঘাতে ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে কোনো না কোনো ভাবে মহলে ঠাঁই পেয়েছে। আমি আমার নাককে যখন ফিরে পেয়েছি, প্রথমে ওকে সবকিছু মনে করাতে চেষ্টা করব। আর মনোচর মনের ঘরে এলো,
আমি এখন কোথায়? পাতালপুরীর স্বর্ণমহলে। এই স্বর্ণমহলের আমি রানী আর তুমি রাজা। মোহিনী, সত্যি করে বলো তো তুমি কে? আমি হ্যাঁ। আমি তোমার মনের রানী। এছাড়া কি তোমার কোনো পরিচয় নেই? আছে, কিন্তু সেই পরিচয় দেবার আগে তুমি বলো তো, এই স্বর্ণমহল দেখে তোমার কিছু মনে পড়ছে কিনা? আর একটু ভেবে দেখো। হ্যাঁ, ভাবো। আমি আর ভাবতে পারছি না। মোহিনী, আমাকে এখান থেকে নিয়ে চলো। আজ আমার মহলে ফেরার কথা, আর ফিরতে না পারলে মা আমার জন্য অস্থির হয়ে যাবেন। আমিও তো এতটা বছর তোমার জন্য। মোহিনী, আমি মহলে গিয়ে মাকে তোমার কথা বলবো, কিন্তু তার আগে আমি জানতে চাই আসলে কে তুমি? তুমি যা আমিও তা। তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে আমি মাকে বলবো তোমার আমার ভালোবাসার কথা। আর মানুষ না হলে? মানুষ ছাড়া তো মানুষের মিলন হয় না। আমি আসলেই মানুষ। তাহলে এসব তুমি কোথায় পেলে? আর ইচ্ছাধারীর শক্তি তোমার কি করে হলো? এসব আমার নয়, এগুলো এক অদৃশ্য শক্তির আমানত। তাহলে তুমি কে? আমি এক গরিব ঘরের মেয়ে। তোমার কে কে আছে? সবাই আছে। তাহলে তুমি যেখানে থাকো আমাকে ঠিকানা দাও, আমি মাকে তোমার কথা বলে সেখানে পাঠাবো। বসো মা, বসো। বল বাবা, কি বলার জন্য পাগলের মতো ছুটে এসেছিস? আগে বলো আমার কথা রাখবে? তোর কোন কথাটা আমি রাখিনি বল? সব কথা রেখেছো, আর আমি জানি আমার এই কথাটাও রাখবে। তাহলে কথাটা কি বলে ফেল। মা, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না। বলিস কি? মেয়েটি কে? মেয়েটি এক গরিব ঘরের মেয়ে। গরিব ঘরের মেয়ে হোক আর বড় লোকের মেয়ে হোক, মেয়ে যখন তোর পছন্দ হয়েছে আর তার বংশ যদি ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি তাকে এই নবাব মহলের পুত্রবধূর মর্যাদা দেব। সত্যি মা? হ্যাঁ। আর শোন, তুই মেয়ের বাড়িতে খবর পাঠিয়ে দে, আমি কালই মেয়ে দেখতে যাব। আমার লক্ষ্মী মা। ছোট হুজুরের কথা বলছো? উনি তো চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। তা তুমি কোথা থেকে এসেছো? আমি এই পাশেই থাকি। আসি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুখী, তুই? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কোথায় গিয়েছিলি? আমার মনের মানুষকে দেখতে। মনের মানুষ? হ্যাঁ। কে সে? বলবো, তবে এখন না। আগে ওকে এই মনের সাথে শক্ত করে বেঁধে নি, তারপর বলবো। এবার বল, তুই কেমন আছিস? নাগরাজকে হারিয়ে এতটা বছর আমি শুধু চোখের জলে কেঁদেছি, কিন্তু এ কান্না আমার শেষ হয়েছে। এখন দুনিয়াতে আমার চাইতে সুখী আর কেউ নেই। তাহলে বল, তোর এই সুখের কারণটা কি? তাহলে শোন, আমার সাথীকে আমি খুঁজে পেয়েছি। সাথী? তার মানে নাগরাজকে খুঁজে পেয়েছিস? বলবো, তবে এখন না। আগে ওকে চিরদিনের জন্য আমার স্বর্ণমহলে নিয়ে আসি, তারপর। শোন, কাল এখানে আমাকে দেখার জন্য নবাব মহল থেকে নবাব বেগম আসবে। নবাব বেগম? কিন্তু কাল এখানে একটা গোটা পরিবারের প্রয়োজন হবে। তুই থাক, আমি সব ব্যবস্থা করে তোকে বলবো। আসি। মাশাআল্লাহ। কি নাম তোমার মা? জি, মোহিনী। বাহ, তোমাদের বংশ কি? জি, সৈয়দ বংশ। দেখি মা, তোমার হাতটা দেখি, দাও।
বাহ, শোনো, জি, আগামী চাঁদের 1 তারিখে বিয়েটা সেরে ফেলতে চাই, কি বলো? আপনি যা ভালো মনে করেন তাই হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা উঠি? সে কি কথা, আমরা গরিব বলে এখানে এসে না খেয়েই চলে যাবেন? না না, ও কথা বলছো কেন? গরিব মেয়ে নিয়ে যেতে পারবো, আর গরিবের বাড়ি খেতে পারবো না? বিয়ের দিন এসে খেয়ে যাবো। আসি মা, চলো। আসি। সালাম। কোচওয়ান যাও। মেয়ে তাহলে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। তাই ওকে আংটি পরিয়ে সামনের চাঁদের 1 তারিখ বিয়ের দিন ঠিক করে এসেছি। সত্যি? হ্যাঁ। রাজেশ, বিয়ের যা যা করা দরকার তুই সব নিজের হাতে করবি। উনি কে বেগম সাহেবা? ও আমার একমাত্র ছেলে মোহন, ছোট নবাব। সালাম ছোট নবাব। সাপুরে, তুমি তো শুনেছো আমাদের মহলে সাপ প্রবেশ করেছে। জি, এখন এই মহলে আছে, কিন্তু সাপুরে বেদির মন্ত্র আর চোখকে ফাঁকি দিয়ে কোনো সাপই পালিয়ে বাঁচতে পারবে না। তাহলে তোমার মন্ত্র দিয়ে সাপটাকে ধরে ফেলো। ধরবো, তবে সময় লাগবে। কিন্তু এর মধ্যে যদি ওই সাপ আবার কাউকে দংশন করে? পারবে না। বেগম সাহেব একটু ওদিকে চলুন। বেগম সাহেবা, আপনাকে একটু কষ্ট করে আমার বস্তিতে যেতে হবে। তোমার বস্তিতে? জি বেগম সাহেবা, এতে এই মহলের মঙ্গলই হবে। তুমি যাও, আমি আসছি। জি। ছোট হুজুর, ওদের দাফন করে দিন। ওদের বিষমুক্ত করা আমার পক্ষে সম্ভব নয়। আসুন আসুন বেগম সাহেবা। বসুন। বেগম সাহেবা, আপনার ওই মহল এখন কারোর জন্য নিরাপদ নয়। নিরাপদ নয়? না, সেখানে পদে পদে সবার মৃত্যুর আশঙ্কা আছে। এইসব কি বলছো? আমি ঠিকই বলছি। কিন্তু কেন? বলছি বলছি বেগম সাহেবা, আমাকে অভয় দিলে আপনাকে একটা প্রশ্ন করব। বেশ, অভয় দিলাম। ছোট নবাব কি আপনার ছেলে? বেগম সাহেবা, আমার কাছে একটি কথা লুকাবেন না। লুকাতে চেষ্টা করলে আপনার মহলের সবাই একে একে ওই বিষাক্ত সাপের ছোবলে মৃত্যুবরণ করবে। তাহলে সেই সাপকে তুমি তোমার মন্ত্র দিয়ে ধরে ফেলো? না, নাগরানীকে ধরা এখন আমার পক্ষে সম্ভব নয়। নাগরানী? কিন্তু আমি যা জিজ্ঞেস করি তার সত্যি সত্যি জবাব আপনাকে দিতেই হবে। বলুন, ছোট নবাব কি আপনার সন্তান? বলুন, আপনার নীরবতায় আপনার ওই নবাব মহল ধ্বংসপুরীতে পরিণত হবে। না, এ হতে পারে না, কিছুতেই না। সাপুরে, মোহন আমার গর্ভ ধারণ করার সন্তান নয়। তাহলে ওকে আপনি কোথায় পেয়েছেন?
আজ থেকে 20 বছর আগে আমার স্বামী জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে মোহনকে অজ্ঞান অবস্থায় পেয়ে মহলে নিয়ে আসে। কোন জঙ্গলে গিয়েছিল? ডাহুকি বনে। ডাউকি বনে? আমি তো সেদিন নাগরাজকে মেরে ডাউকি বনে। এবার নাগরাজের চারপাশে কড়িভূতে রাখবো। নাগরানী তাকে দেখে কাছে এলেই আমার মন্ত্র শক্তির চালে আটকে যাবে। আরে, আমি তো কড়ি না নিয়ে চলে এসেছি, এক্ষুনি কড়ি নিয়ে আসতে হবে। সাপুরে, অমন করে কি ভাবছো? আচ্ছা বলুন তো, নবাব বাহাদুর মোহনকে মহলে নিয়ে আসার পর কি হয়েছিল? ওর জ্ঞান ফেরার পর আমি এখানে কেন? তুমি তুমি এখন নবাব মহলে। নবাব মহলে? তাহলে আমি কি? হুজুর, ও তার অতীতকে ভুলে গেছে। তাহলে কি বলতে চান ও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? জি জি। বলুন না, আমি কে? মোহনের কথা শুনে হেকিম বলল ও নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সেই থেকেই মোহন আমার কাছেই থেকে যায়। আমার কোনো সন্তান ছিল না বলে ওকে দিয়ে আমি মায়ের স্বাদ পূরণ করি। এবার আমি নিশ্চিত মোহনই নাগরাজ। তবু আমাকে পরীক্ষা করে জানতে হবে। সাপুরে, তুমি নাগরানীর হাত থেকে আমার মহলকে বাঁচাও, বাঁচাও। এ বড় কঠিন সাধ্য কাজ, তবুও আপনি কিচ্ছু ভাববেন না। বেগম সাহেবা, এটা সর্বক্ষণ আপনার কাছে থাকবে। এটা দিয়ে কি হবে? আমাকে কোনো প্রশ্ন করবেন না। এটা যদি কাউকে দেখে বিচলিত হয়ে যায় এবং তাকে কামড়াতে চায়, তাহলে কাউকে কিছু বুঝতে না দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন। জেনো বালা সর্দার, এটা নিয়ে বেগম সাহেবের সাথে সাথে যা। তুমি যে টমটমের পেছনে উঠো। যান। তারপরে আমি আসি। সালাম। আমাদের মহলে বেজি কেন? আমি পালার জন্য নিয়ে এসেছি। ওই বেজিটাকে দেখে আমার কেমন জানি লাগছে। মা দেখো, ওটা আমাকে কামড়াতে চাচ্ছে। হ্যাঁ, আমিও তো লক্ষ্য করছি, কিন্তু মা, ওসব বেজি টেজি পালার তোমার কোনো দরকার নেই। এই, ওটাকে নিয়ে যাও, যাও। বেজিটা মোহনকে দেখে কামড়াতে চেয়েছিল। কথাটা সাপুরিয়াকে আজই জানাতে হবে। এ কি বলছেন? বেজিটা আপনার ছেলেকে দেখে কামড়াতে চেয়েছিল? হ্যাঁ, আর আমি তা দেখে কিছু বুঝতে পারছিলাম না। নাগরাজ? নাগরাজ? কোথায় নাগরাজ? না মানে, নাগরানীকে ধরতে হলে নাগরাজকে খুঁজে বের করতেই হবে। বেগম সাহেবা, আপনি নির্ভয়ে ফিরে যান। আপনার মহলকে আমি নাগরানীর কবল থেকে মুক্ত করব। কিন্তু বিয়ে দিন যদি ওই সব সবার ক্ষতি করে? বিয়ে? কার বিয়ে? মোহনের বিয়ে আর মাত্র কয়েকদিন বাকি। কার সাথে? ছোট জুরির বিয়ে দিতে যাচ্ছেন? আমাদের এলাকার এক গরিব মেয়ের সাথে। যার সাথে বিয়ে হচ্ছে সেই নাগরানী কিনা আমাকে জানতে হবে। বেগম সাহেবা, যে মেয়ের সাথে ছোট হুজুরের বিয়ে হচ্ছে, আমাকে তার কাছে একবার যেতে হবে। কেন বলো তো? নাগরানী যখন মহলের কয়েকজনকে দংশন করেছে, আপনার পুত্রবধূকেও দংশন করতে পারে। তাই আমি মন্ত্র পড়ে ওনাকে করে দিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়। আমি এক্ষুনি আমার এক পেয়াদা দিয়ে তোমাকে তার বাড়িতে পাঠিয়ে দেবো। এসো। চল।
সাপুরে, তুই যতই চেষ্টা করিস না কেন, নাগমণি আর স্বর্ণমহল তুই কোনো দিন হাসিল করতে পারবি না, কোনো দিন না। আপনি আমাকে নবাব বেগম পাঠিয়েছেন। নবাব বেগম? হ্যাঁ, নবাব মহলে একটা সাপ একে একে সবাইকে দংশন করছে। আমি মহলের সবাইকে কড়ি পড়া দিয়েছি, তাই বেগম সাহেবা তার হবু পুত্রবধূকেও একটা কড়ি পড়া দিতে বলেছেন, তাই আমি এসেছি। ও আচ্ছা। তোমার মেয়ে কোথায়? ওকে ডাকো। আপনি দাঁড়ান, আমি আসছি। এই, তুমি যাও। ওই মেয়ে যদি নাগরানী হয়ে থাকে তাহলে আমার পড়া কড়ি হাতে নিলেই চিৎকার করে উঠবে আর সঙ্গে সঙ্গে গলা দিয়ে রক্ত ঝরে জ্ঞান হারিয়ে ফেলবে। আমার মেয়ে। শোনো মা, আমি এসেছি তোমার মুখে ফু দিয়ে হাতে কড়ি পরাতে, তাই ঘুমটা দিয়ে থাকলে মুখে ফু দিতে পারবো না। ঘুমটা সরিয়ে আমার দিকে তাকাও। আমাকে দেখে তুমি অমন করছো কেন? আপনি কেন এসেছেন তাই বলুন। বেগম সাহেবের হুকুম তোমাকে মন্ত্র পড়ে ফু দিয়ে হাতে কড়ি পরাতে। তাহলে আর প্রশ্ন না করে আপনি তাই করুন। হাত দাও। ওর তো কিছুই হলো না, তাহলে ওর নাগরানী নয়। সাপুরে, তুমি এসেছো সাপের কবল থেকে মানুষকে বাঁচাতে, কিন্তু তোমাকে যদি কোনো সাপ দংশন করে তাহলে তোমাকে বাঁচাতে কে আসবে? তান্ত্রিক সাপুরেকে কোনো সাপ দংশন করতে পারে না। যদি কোনো মানুষ তোমাকে মারতে আসে? মানুষ না, আমার কোনো শত্রু নেই। চলি। সখী, আমার বাবার হত্যাকারী ওই শয়তান সাপুরে চলে গেছে। না না বিনা, তোর হাতে ওই সাপুরে মঞ্চ পড়া কড়ি বেঁধে দিয়েছে, ওটা খুলে ফেল, নয়তো এই কড়ির পরশে আমার ক্ষতি হয়ে যাবে। ফেলে যাবি না? বিনা, আমি বলছি কড়ি ফেলে দে। সখী, আজ তো বেঁচে গেছিস, কিন্তু বিয়ের দিন ওই সাপুরে যদি আবার আসে তাহলে? সেজন্য তুই ভাবিস না। মোহন, তোমাকে একটা অনুরোধ করি, রাখবে? নিশ্চয়ই রাখবো, বলো। আমাদের এই মিলন রাত আমি স্বর্ণমহলে পালন করতে চাই। স্বর্ণমহলে? হ্যাঁ। কিন্তু সেখানে কি করে যাবে? বিয়ে বাড়িতে এত লোকজন, আমাদের যেতে দেখলে কি মনে করবে? কেউ দেখবে না, সবাই অলক্ষ্যে চলে যাব। কিন্তু যাব কি করে? সেই অদৃশ্য শক্তির গুণে চলে যাব। চলো না লক্ষ্মীটি, আমরা চলে গেলে ঘরের দরজা বন্ধই থাকবে। বেশ, চলো।
সকাল হয়ে গেছে। ছোট হুজুর, ছোট হুজুর, এ কি এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, দরজা খুলছে না কেন? চল বেগম সাহেবাকে জানাতে হবে। কি বলছিস? দরজা খুলছে না? না, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি তবুও খুলছে না। তাহলে কি ওই সাপ ওদের? না না না, এই প্রহরী, প্রহরী! জি বেগম সাহেবা। তোমরা এক্ষুনি সাপুরি সর্দারকে মহলে ডেকে নিয়ে এসো, যাও। জি। মোহন, মোহন, বৌমা, বৌমা! কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকাডাকি করছে, দরজা খুলছিলে না কেন? আমরা ঘুমিয়েছিলাম মা, তাই শুনতে পাইনি। ও, মোহন কি এখন ঘুমোচ্ছে? জি। ও আচ্ছা, ঠিক আছে। ও এই ওঠো। আরে আমরা কখন ফিরে এলাম? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? জি। বোনের মায়া এখনো ছাড়তে পারোনি, তাই না? সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তাই ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে বোনের সাথে কয়েকদিন থাকতে চাই। নিশ্চয়ই, যাও, বৌমা উপরে আছে, যাও। আচ্ছা। সালাম বেগম সাহেবা। এসো সাপুরে। বেগম সাহেবা, এত সাত সকালে আমাকে জরুরিভাবে ডেকে পাঠিয়েছেন, কিছু হয়েছে? হ্যাঁ, সকালবেলা মোহন আর বৌমাকে অনেক ডাকাডাকির পরও দরজা খুলছিল না, তাই ভয় পেয়ে তোমাকে ডেকে আনতে পাঠিয়েছিলাম। এখন সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, তুমি বসো। এত সকালে যখন এসেই পড়েছো তখন নাস্তা খেয়ে যাও। আচ্ছা। জরিনা, জি, যা বৌমাকে নিচে আসতে বল। আচ্ছা। তুই এসেছিস, খুব ভালো হয়েছে। ও হ্যাঁ, তোর মনের মানুষের কথা তো আমাকে আর কিছুই বললি না। কি? ওকে আমি ভুলে গেছি। ভুলে গেছিস? হ্যাঁ রে, ওকে শুধু আমি ভালোবেসেছিলাম, কিন্তু আমি ওর মনের কথা বুঝতে চেষ্টা করিনি। বলিস কি? ছোট বেগম সাহেবা, বড় বেগম সাহেবা আপনাকে নিচে যেতে বলেছেন। তুমি যাও, আমরা আসছি। বসো। সালাম ছোট বেগম। সাপুরে, তুমি ওকে বেগম সাহেবা বলছো কেন? ছোট বেগম সাহেবা তো ও তো বৌমার ছোট বোন। বোন? এ তো নাগরানী। ও মনে হয় আমাকে চিনে ফেলেছে। সাপুরে, এবার যদি আমাদের সুখের জীবনে এতটুকু যন্ত্রণা দিস তাহলে তোর জীবন আমি তছনছ করে দেব। সাপুরে, অমন করে কি ভাবছো? ভাবছি ছোট বেগম সাহেবাকে চিনতে আমি কেন ভুল করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি প্রহরীকে বলো নিচে বৈঠকখানে তোমাকে নিয়ে বসাতে, আমি আসছি। সালাম বেগম সাহেবা। আচ্ছা। সাপুরে, তোমাকে বৌমার অলক্ষ্যে এখানে পাঠিয়েছে একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন?
তুমি সেদিন বৌমাকে দেখতে তার বাড়িতে গিয়েছিলে? জি, বৌমাকে দেখেছিলে? দেখেছিলাম। যদি দেখেই থাকো তাহলে আজ বৌমাকে চিনতে তোমার ভুল হলো কেন? ভুল আমি করিনি, ভুল আমাকে বুঝিয়েছিল। কি ভুল বুঝিয়েছিল? সে কথা না জেনে শুধু জেনে রাখুন, নাগরাজ আর নাগরানী মানুষের রূপ ধারণ করে এখন এই মহলেই বসবাস করছে। এই মহলে? তাহলে বলো ওরা কারা, বলো। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। শুনুন, আজ বছরের শেষ পূর্ণিমা। এই পূর্ণিমায় নাগরানীর রূপের পরিবর্তন হয় এবং মানুষ থেকে একবার হলেও সাপের রূপ ধারণ করবে। তাই আজ সমস্ত রাত আপনার পুত্রবধূ থেকে শুরু করে সবার উপর কড়া দৃষ্টি রাখবেন। কি বলছো তুমি? অবাক হচ্ছেন কেন? আমি তো বলেছি, সচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি গেলাম, সময় মতো চলে আসবো। কিন্তু তুমি চলে গেলে নাগনাগিনী যদি মহল ছেড়ে চলে যায়? ওরা যেন পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা আমি করেই যাব। আসি, সালাম। আজ বছরের শেষ পূর্ণিমা। এই রাতে আমার শরীরের রূপ বদলাবে, আর তখন আমার শরীরে ব্যথা উঠবে। কিন্তু ঘরে তখন নাগরাজ থাকবে, ওকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না। একটু পরে চাঁদ উঠবে, তাই সমস্ত রাত মোহিনী থেকে শুরু করে সবার উপর নজর রাখতে হবে। আমি কি দেখলাম, কি দেখলাম? যা দেখেছেন তাই সত্যি।
আপনি ভয় পাবেন না। আপনাকে একটা অনুরোধ করছি। আজ আপনি যা দেখেছেন এটাই সত্যি, কিন্তু এই সত্যটা কাউকে বলবেন না। একটা কথা শুনে রাখুন, আমি আপনার সন্তানের শত্রু নই, শত্রু ওই শয়তান সাপুরে। তাই বলছি, আপনি আজকের পর ওই সাপুরের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, ওর কাছেও যাবেন না। কথাটা মনে রাখবেন। আমার পুত্রবধূ সাপ সকালের অপেক্ষা না করে আমাকে এক্ষুনি সাপুরের কাছে যেতে হবে। আপনি তাহলে নিজের চোখে নাগরানীর আসল রূপ দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আপনি কিছু ভাববেন না, আজ রাতেই নাগরাজ আর নাগরানী আমার হাতে ধরা পড়বে। নাগরানীকে তো দেখেছি, কিন্তু নাগরাজ কোথায়? নাগরাজ ও মহলে আপনার চোখের সম্মুখেই থাকে। চোখের সম্মুখে? হ্যাঁ। কে সে? অস্থির হবেন না বেগম সাহেবা, আপনি শুধু আজ সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করুন। সব দেখতে পারবেন, সব জানতে পারবেন। কিন্তু সাপুরে? বেগম সাহেবা, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মহলে চলে যান। আমি আমার সব ব্যবস্থা করেই আসছি। বেশ, আমি যাচ্ছি, কিন্তু সাপুরে আমার মহলের একটা মানুষের যেন কোনো ক্ষতি না হয়। আপনি নিশ্চিন্তে চলে যান। আর একটা কথা, আপনার ছেলেকে নিয়ে নাগরানী যদি মল থেকে কোথাও বাইরে যেতে চায়, তাহলে আপনি ওদের যে কোনো অজুহাতে বেরোতে দেবেন না। যদি বেরোতে দিয়েছেন, তাহলে নাগরানী ওকে নিয়ে আর কোনোদিন মহলে ফিরবে না। এবার আপনি যান, আমার এখন অনেক কাজ করা বাকি আছে। বেশ, আমি যাচ্ছি। একটু পরেই ওই বিষের ভিন নাগ নাগিনীকে বসে আনার শক্তি পাবে। মা, আমি আপনাকে বলেছিলাম সাপুরের কাছে যাবেন না, কিন্তু আপনি চলে এসেছেন। না মানে, মা, আপনার এই ভুলের জন্য হয়তো আপনি আপনার সন্তানকে হারাতে বসেছেন। ভয় পাবেন না, আপনি মহলে চলে যান মা, যান। এই, তোদের আর চোখ বন্ধ করে বিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। আমার 20 বছরের সাধনা পূর্ণ হয়েছে, এবার তোরা চোখ খোল। এবার নাগ নাগিনীর সামনে ওই বিন বাজালেই ওরা অচেতন হয়ে যাবে, পালাবার কোনো শক্তি ওদের আর থাকবে না। এই, তোরা আমার সাথে আয়। কালু, তুই বাড়ি যা। এই, তোরা এখানে দাঁড়া। কে? নাগরানী? হ্যাঁ, নাগরানী। তুই কি ভেবেছিস মহলের চারপাশে কড়ি পুঁতে রাখলেই আমি বেরোতে পারবো না? না, তোর ওসব ছোটখাটো মন্ত্র আমাকে আর নাগরাজকে বশ করতে পারবে না, শয়তান। সাপুরে, আজ তোকে শেষবারের মতো একটা কথা বলতে এসেছি। সাহস করে যখন আমার বড় ফাঁদে এসেই পড়েছিস, বল কি বলবি? তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাই বলছি অযথা আমাদের পিছু নিয়ে তোর মৃত্যু ডেকে আনিস না। মৃত্যু? হ্যাঁ, নাগরাজ আর নাগরানীর বিষাক্ত ছোবলে তোর মৃত্যু হোক,
আমরা তা চাই না। সাপ হয়ে তান্ত্রিক সাপুরেকে তুই বিষাক্ত চবলের ভয় দেখাচ্ছিস? ভয় না, যা সত্যি তাই বলছি। তোকে আমাদের ছোবলে মরতেই হবে। আমাকে চবল মারবি? নাগরানী, আজ তো তুই আমার মন্ত্রজাল থেকে পালাতেই পারবি না। আমাকে যদি আটকে রাখার ক্ষমতা থাকে তাহলে চেষ্টা করে দেখ। এই, তিন বাজা, বাজা। হ্যাঁ আমি। নাগরানী কোথায়? নাগরানী? আমিও তো তার খোঁজে এখানে এসেছি। কোথায় সে? আশ্চর্য, তুই মানুষ হয়ে কেন নাগরানীর পাশে ছায়ের মতো থেকে ওকে সাহায্য করছিস? বল কেন? তুই যে আশায় নাগরানী পিছু নিয়ে সারা জীবন ঘুরে বেড়াচ্ছিস, আমিও সে আশায় তার পিছু ঘুরে বেড়াচ্ছি। সাপুরে আমি 20টি বছর ধরে নাগরানীর পাশে থেকেও নাগমণি আর স্বর্ণমহলের সন্ধান করতে পারিনি। আর তুই এত দূরে দূরে থেকেও। কি বলতে চাস তুই? তুই আর আমি মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের সবকিছু সম্ভব হবে। আমাদের মানে? মানে আমার আর তোর। তুই বলতে চাচ্ছিস স্বর্ণমহল হাত করতে পারলে অর্ধেক তোর আর অর্ধেক আমার? হ্যাঁ, আমার সাহায্য ছাড়া ওই স্বর্ণমহল তুই কিছুতেই হাসিল করতে পারবি না। আমি পারবো না, তুই কি করে বুঝতে পারলি? অতি সহজে। কারণ নাগরানী যেন নবাব মহল থেকে বেরোতে না পারে সেজন্য তুই কড়ি পরে মহলের চারপাশে পুঁতে রেখেছিলি। পেরেছিস? পারিসনি, আর কোনোদিন পারবিও না। কিন্তু আমার মন বলছে তুই আর আমি যদি এক হয়ে যাই তাহলে আমাদের পক্ষে ওই স্বর্ণমহল হাসিল করা সম্ভব। বল, আমার প্রস্তাবে রাজি আছিস কিনা? বেশ, আমি রাজি। শোন, নাগরানী এখন মহলে নেই। তুই এক্ষুনি সেখানে গিয়ে তোর মন্ত্রজালে নাগরাজকে বন্দি কর। আর নাগরানী? নাগরাজ বন্দি হবার সাথে সাথেই ওকে আমি মহলে পাঠিয়ে দিব। আর সেখানে গিয়ে যদি দেখে নাগরাজ তোর হাতে বন্দি, তখন নাগরাজকে মেরে ফেলার কথা বললেই নাগরানী নাগরাজকে বাঁচাবার জন্য নাগমণি আর স্বর্ণমহল তোর হাতে তুলে দেবে। কিন্তু আমার সাথে বেইমানি করলে দুনিয়ার কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কথাটা মনে রাখিস। সে যা বলে গেল তা কি সত্যি, নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? যাই হোক, আমাকে সতর্ক থাকতে হবে। তুই সময় মতো না এলে আজ আমি সাপুরের বিষের বিনেশ্বরে বন্দী হয়ে যেতাম। কিন্তু সে যদি তোদের দুজনকেই ধরে ফেলে তাহলে তোদের কে রক্ষা করবে? তুই তুই রক্ষা করবি। আমি? হ্যাঁ। সাপুরে যদি আমাদের ধরার জন্য ওই বিষের বিন বাজায় তাহলে এই বিন বাজার ওই বিষের বিনের সুর নষ্ট হয়ে যাবে। এটা রাখ। সাপ আর সাপুরে জন্ম থেকেই একে অপরের শত্রু, কিন্তু এবারই হবে সাপ আর সাপুরের শেষ বোঝাপড়া। শেষ বোঝাপড়া। বেগম সাহেবা যখন জানবে মোহন নাগরাজ, তখন হয়তো ওকে বন্দি করে নিয়ে যেতে বাধা দিবে। আর বাধা দিলে ওই মহলের পেয়াদাদের বাধা অতিক্রম করে
আমি নাগরাজকে নিয়ে যেতে পারবো না, তাই সবাইকে তার আগেই খতম করে দিতে হবে। সব যা ওই নবাব মহলে গিয়ে সবাইকে তোর বিষাক্ত ছবল মার, যা। সাপুরে একটা সাপ মহলে প্রবেশ করে সবাইকে দংশন করেছে। সাপুরে আমার মা সহ সবাইকে বিষমুক্ত করে দাও। সবাইকে সাপটা দংশন করেছে, আপনাকে দংশন করেনি ছোট হুজুর? হ্যাঁ করেছিল, কিন্তু আশ্চর্য, ওই সাপটা আমাকে দংশন করার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে। হ্যাঁ, তা তো পড়বেই, কারণ আপনি ওই সাপের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি বিষধর। আমি আমি বিষধর? হ্যাঁ, নাগরানী আর আপনাকে আমাদের ঝাঁপিতে বন্দী করার জন্য আমাদের 14 পুরুষ আপনাদের বিষাক্ত ছোবলে মৃত্যুবরণ করেছে। আমাদের বিষাক্ত ছোবলে? হ্যাঁ, কারণ তুই নাগরাজ আর তোর সুন্দরী স্ত্রী মোহিনী নাগরানী। মিথ্যা কথা! না, মিথ্যে নয়, তুই নাগরাজ। বল তোর স্ত্রী নাগরানী এখন কোথায়? ওর কাছ থেকে নাগমণি হাসিল করে ওকে নিয়ে আমি আনন্দ করব। না, আমি যদি সত্যি নাগরাজ হয়ে থাকি তাহলে আজ আমার হাতে তোকে মরতে হবে। মৃত্যু আমার নয়, মৃত্যু হবে তোর, তোর। আর তোর মৃত্যুর পর ওই নাগমণি হবে আমার। আর ওই নাগমণির শক্তিতে তোর মহিনীকে আমি আমার ভোগের সামগ্রী বানাবো। নাগরাজ! 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 মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। সাপুরে, তুই নাগমণির জন্য তোর মন্ত্রের আঘাতে আমার অতীত সবকিছু ভুলিয়ে দিয়েছিলি। আমি ভুলে গেছিলাম আমার নাগরানীকে। হ্যাঁ, নাগরানী! নাগরাজ!
সাপুরে, আজ আমার বিষাক্ত ছোবল থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমাকে নয়, আজ তোকে আমার মন্ত্র জাল থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই বিন বাজা, বাজা। নাগরাজ, এবার নাগরানীকে আমার হাতে ধরা দিতেই হবে। বিনা, আমার নাগরাজ বিপদে পড়ে আমাকে ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি ওই তান্ত্রিক সাপুরে আমার নাগরাজকে বন্দি করে ফেলেছে। সাপুরে যদি তোর নাগরাজকে বন্দি করেই থাকে, তাহলে যা ওকে বাঁচা। নাগরাজ, নাগরাজ! সাপুরে, আমার নাগরাজ কোথায়? আমার ঝাঁপিতে বন্দি আছে। সাপুরে, তোর বংশের 14 পুরুষ আমাদের পিছু নিয়ে মৃত্যুবরণ করেছে, তুইও মরবি। তাই বলছি, আমার নাগরাজকে আমার কাছে ফিরিয়ে দে। আমি কথা দিচ্ছি, নাগরাজকে ফিরিয়ে দিলে আমি তোর কোনো ক্ষতি করব না। আর আমিও কথা দিচ্ছি, তুই যদি তোর নাগমণি আমার হাতে তুলে দিস, তাহলে আমিও তোদের কোনো ক্ষতি করব না। দে, নাগমণি আমার হাতে তুলে দে। আমি তোকে শেষবারের মতো বলছি, নাগরাজকে ছেড়ে দে। আমিও তোকে শেষবারের মতো বলছি, নাগমণি আমার হাতে তুলে দে। না, দিবি না? না! বেশ, এই হিমবাজা, নয়তো ওই বিষের বিনা শুনে আমি মরে যাব। বাজা! বাজিয়ে কি হবে? তুই বরং নাগমণি আর স্বর্ণমহল সাপুরেকে দিয়ে দে। বিনা, আমার সাথে বেমানি করিস না। স্বর্ণমহলের জন্য এতটুকু বেমানি আমাকে করতেই হবে সখী। বিনা! এই দিন বন্ধ কর। নাগরানী, তুই যদি নাগমণি আর ওই স্বর্ণমহল আমার হাতে তুলে না দিস, তাহলে আমি তোর নাগরাজকে মেরে ফেলবো। বল, দিবি কিনা? দিতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? নাগমণি পেলে আমার নাগরাজকে আমার হাতে তুলে দিতে হবে। বল, রাজি? রাজি। দে, আমার নাগমণি দে। নাগমণি, আমার সারা জীবনের সাধনা। সাপুরে, এবার নাগরাজকে আমার হাতে তুলে দে। দেব, কিন্তু স্বর্ণমহল হাসিল করার পর। এই নাগমণি, আমাদের স্বর্ণমহলে নিয়ে চল। সাপুরে, তুই আমাকে ফেলে স্বর্ণমহলে চলে যাচ্ছিস? ওই মহল তো তোর একার নয়, ওই সবকিছু অর্ধেক আমার। আমাকে ছাড়াই তুই স্বর্ণমহলে চলে যাচ্ছিস? অর্ধেক কেন? সেখানকার একটা মুক্তাও তোকে আমি দেব না। আর তোকে নিয়ে যাওয়ার কথা বলছিস? অসম্ভব। তোকে নিয়ে গিয়ে
বিপদ ডেকে আনতে পারবো না, কারণ তুই যদি স্বর্ণমহলের জন্য নাগরানীর সাথে বেমানি করতে পারিস, তাহলে আমার সাথেও তার চেয়ে বড় কিছু করে বসতে পারিস। এই নাগমণি, আমাদের সবাইকে স্বর্ণমহলে নিয়ে চল। স্বর্ণ, হ্যাঁ। মণি, মুক্তা, এই সব কিছু আমার। এখন আমি দুনিয়ার সবচাইতে দৌলতমন্দ। আমার ভাইগনা নাগরাজ। হ্যাঁ, সে আসলেই নাগরাজ। নাগরাজ হোক আর যাই হোক, ওই হাফের আমার বাঁচাইতেই হইব। কিন্তু কি না বাঁচাবো? আরে আমি তো এইসব দেখা ফুলের কথা ভুলেই গেছিলাম। হ্যাঁ, এবার চলো ওরে মাইরা ফালাই। না, ওকে আপনি না, আমি ওকে নিজের হাতে মারতে না পারলে আমার বাবার আত্মা শান্তি পাবে না। ও আমার বাবার হত্যাকারী। তাহলে যাও, তুমি গিয়ে মারো। এই নাও ফুল, এটার যা কইবা তাই শুনবো। নাও নাও, এই ফুলের কি করবো কও? এই ফুল, আমাকে বটবৃক্ষের কাছে নিয়ে চল। ফুল, আমি একেবারে ছোট হতে চাই। তুই আমাকে কথা দিয়েছিলি, নাগমণি আর স্বর্ণমোহন পেলে তুই আমার নাগরাজকে আমার হাতে তুলে দিবি। দেব, নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে এই স্বর্ণমহলে তুই আমাকে তোর রূপের ঝলকে নেচে গিয়ে আনন্দ দে। তোর মনের আশা কোনো দিন পূরণ হবে না শয়তান। মানুষের মনের সব আশা পূরণ না হলেও শয়তানের মনের সব আশা পূরণ হয়। শোন, তুই যদি আমার মনোরঞ্জন না করিস, তাহলে এক্ষুনি ওই বিলের সুরে তোর নাগরাজের মৃত্যু হবে। বল, রাজি কিনা? বেশ, আমি রাজি। শাবাশ। দেখো নাচে নাগিন ওই বাজে বিন, এই স্বপ্ন রঙিন ওরে রবে না চিরদিন। দেখো নাচে নাগিন ওই বাজে বিন, এই স্বপ্ন রঙিন ওরে রবে না চিরদিন। রূপের অনলে হাত বাড়ালে জ্বলে যাবে, তুই মরে যাবে, বিষের ছোবলে মরে যাবে।
চাঁদ বদনে আমি প্রেম সজনে এই রূপ নগরের রানী আমি এই রূপ নগরের রানী আমি তুই ছাড়া পাবে না তোর ক্ষমা হবে না আমি তোর দুশমন দুশমন তুই আমার তার বংশ করে দেব নির্বংশ তোর বংশ করে দেব নির্বংশ দেখো না চিনগে ওই বাজে এই স্বপ্ন রঙিন ওরে রবে না চিরদিন তুই লোভ করেছিস তুই পাপ করেছিস ওই পাপে মরণকে ডাক দিয়েছিস ওই পাপে মরণকে ডাক দিয়েছিস তুই লোভ করেছিস তুই পাপ করেছিস ওই পাপে মরণকে ডাক দিয়েছিস ওই পাপে মরণকে ডাক দিয়েছিস তুই সাগরে আমি নাগিনী আমি তোর দুশমন দুশমন তুই আমার তার বংশ করে দেব নির্বংশ তোর বংশ করে দেব নির্বংশ দেখো না চেনাগে ওই বাজে বিন এই স্বপ্ন রঙিন ওরে রবে না চিরদিন দেখো না চেনাগে ওই বাজে বিন এই স্বপ্ন রঙিন ওরে রবে না চিরদিন রূপের অনলে হাত বাড়ালে জ্বলে যাবে তুই মরে যাবে বিষের ছোবলে মরে যাবে দেখো না চিনাগে ওই বাজে বিন এই স্বপ্ন রঙিন ওরে রবে না চিরদিন এই তোরা বিন বাজা No!
কবল থেকে বাঁচাবার জন্য আর আমার বাবার মৃত্যুর প্রতিশোধ দেবার জন্য আমি তোর সাথে ছলনা করেছিলাম। তোর বাবা? কে তোর বাবা? তোর ভাই শ্যামু আমার বাবা। তুই শামুর মেয়ে? হ্যাঁ, তুই এই ছোরা দিয়ে আমার বাবাকে হত্যা করেছিলি, তাই আমি এতটা বছর ধরে এই ছোরা যত্ন করে রেখেছিলাম তোকে নিজের হাতে মারার জন্য। কিন্তু আজ আমার হাতে তোকে মরতে হবে। নাগরাজ, বিনা, আমি তোকে বুঝতে ভুল করেছিলাম। এবার তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নে। ধর। নাগরাজ, মোহিনী, শিগগির চলো। মাকে ওই সাপুরের কালসাপ কেটেছে, এক্ষুনি বিষমুক্ত করতে হবে। তাহলে চলো। চলো। নাগরানী, তুমি আমাদের সবার বিষমুক্ত করে ঋণী করেছো। মা, ঋণী তো আমি আপনার কাছে, কারণ আপনি এতটা বছর আমার নাগরাজকে মায়ের মমতা দিয়ে বড় করেছেন। মা, তোমাকে তো সবই বলেছি, এবার আমাদেরকে বিদায় দাও। তুই চলে যাবি বাবা। মা, আমাদের সমাজে আমাদেরকে যেতেই হবে, তবে আমরা তোমাকে কথা দিচ্ছি প্রতি পূর্ণিমার রাতে তোমার সাথে দেখা করে যাব। আসি মা, আসি মা। ওরে আমার হাত ব্যাগ না, তুই চলে যাবি গা। নাগরাজ, নাগরাজ, হুম। চলো।